गुड मॉर्निंग सर। गुड मॉर्निंग सर। गुड मॉर्निंग एवरीवन। तो আমাদের আজকে কি ক্লাসটা হবে কে বলতে পারবে? टाइम बार কি टाइम ওটা হচ্ছে টাইম বার না টিম বার, ঠিক আছে? ওটা হচ্ছে টিম বার, টাইম বার। তো টিম বারের বাংলা মানে কি জানো? ना सर। কি টিম বারের বাংলা মানে কি বলতে পারবে? টিম বারের বাংলা মানে বলতে পারবে? টিম বারের বাংলা মানে হচ্ছে কাঠ। ওকে, তো আজকে আমরা কাঠ নিয়ে আলোচনা করব। আমরা এতদিন যে ক্লাস হলো আমরা কংক্রিট নিয়ে আলোচনা করলাম। কংক্রিট আশা করি তোমরা সব বুঝতে পেরেছো, কি তাই তো? কংক্রিটের সব ঠিক আছে। স্যার ভিডিওটা পাচ্ছি না ইউটিউব থেকে। ভিডিও পাচ্ছ না? তোমার ভিডিও আপলোড হয়ে গেছে, গতকাল সব আপলোড হয়ে গেছে, ঠিক আছে? তো এবার দেখো, খুঁজে দেখো, আর লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। আজকে আমি সমস্যার সাথে কথা বলছি, দিয়ে আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, কিংবা আমি নিজে ইউটিউবে ক্লাসে এসো, ইউটিউবে যে আমি লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি। ওকে ওকে স্যার। তাহলে আমরা যে ক্লাসগুলো করেছি আশা করি সব বুঝতে পেরেছি না পারিনি কংক্রিটে? হ্যাঁ স্যার পেয়েছি। আচ্ছা, তোমরা সব ভিডিওগুলো করো, ভিডিও করো। মর্নিং সৌরভ, টম, দীপ্তি, রূপেশ মর্নিং, বিপদারণ, সব ভালো তো? ঠান্ডাতে ছাদে খুব সুন্দর। বাকিরা? আচ্ছা, এখনো কয়েকজন মনে হচ্ছে সুশোভন আছে। ঠিক আছে, কেমন ঠান্ডা লাগছে বিপদারণ? सर পড়েছে ঠান্ডা। আচ্ছা, ঠান্ডা পড়েছে তাই তো? ঠিক আছে, তো আজকে আমরা কি ক্লাস করছি দীপ্তি? স্যার টিম্বার। আচ্ছা, টিম্বার। তো টিম্বার সম্বন্ধে কিছু একটু বলো, টিম্বারটা কি বটে? স্যার আপনি বললেন কাঠ। কাঠ, তো কাঠ সম্বন্ধে কি কি জানো? স্যার কাঠ আমাদের সে যখন ঝাড়াই করা হয় তার ইয়েটা বানানো হয়। বলো। যখন স্যার আমাদের ছাদ ঢালাই করা হয় তখন ওই পাটা ফাটা দিয়ে সেন্টারিংটা করা হয়। আচ্ছা, আর
আর কোথায় কাজে লাগে? আমি জানি না। স্যার জানলা দরজার ক্ষেত্রে কাজে লাগে। ভিডিও অন করে কথা বল, ঠিক আছে? আমিও তো ভিডিও অন করে আছি, যখন স্ক্রিন শেয়ার হবে তখন বলো কি বলছো? জানলা দরজার ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা, আর কনস্ট্রাকশনে জানলা দরজা আর সেন্টারিং ছাড়া আর কোথাও কাজে লাগে কি? বাকিরা আরো তো অনেকে আছো। স্যার স্যার কলেজের বেঞ্চ টেবিল, কি বলছো? কলেজের বেঞ্চ টেবিল, স্কুলের। আচ্ছা, বেঞ্চ টেবিল এইসবেও কাজে লাগে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর আর কেউ কিছু বলতে পারবে? অচিন্ত, সুশোভন, স্যার নানা কাঠ হচ্ছে দড়ি জানলা নানা রকম ফার্নিচারের কাজে ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা। সুশোভনে খুব ঠান্ডা লাগছে নাকি বাড়ির ভিতরে? হ্যাঁ স্যার, এদিকে ঠান্ডাটা আছে। হুম, আচ্ছা, সাবধানে থাকবে এখন, ঠিক আছে? তাহলে আর কিছু, আর কিছু, আর কেউ কিছু বলতে পারবে না? তাহলে আমরা কি জানলাম? টিম্বার আমরা যেটা ইংরেজি, সেটা বাংলা টার্ম হচ্ছে কাঠ। আজ আবার টিম্বার সম্বন্ধে জানবো। টিম্বার, টিম্বারের কোয়ালিটি কিরকম, একটা ভালো টিম্বারের বৈশিষ্ট্য কি, টিম্বারকে কিভাবে সিজনিং করতে হয়, ঠিক আছে? আমরা এটা জানবো ফার্নিচারের ক্ষেত্রে কোন টিম্বার ভালো, ঠিক আছে? টিম্বারের মধ্যে যে ক্র্যাক গুলো দেখা দেয় সেগুলো সম্বন্ধে জানবো। আমরা এইসব সম্বন্ধে আমরা সব আলাপ আলোচনা করব, ঠিক আছে? সবগুলো সম্বন্ধে বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমরা ক্লাস স্টার্ট করি। বাকিটা কোথায়? বাকিরা কোথায়? সুশোভন, হ্যাঁ স্যার বলুন। বলছি বাকিরা কোথায়? স্যার বলতে পারছি না। টিম্বার সম্বন্ধে, টিম্বারকে কি করে সিজনিং করতে হয় তোমরা জানো? এটা ভালো টিম্বারের বৈশিষ্ট্য কি বলতে পারবে? এনিওয়ান? স্যার ভালো করে শুকাতে হবে। আর আর কি? স্যার জানি না, শুকাতে হবে জানেন তো। আচ্ছা,
তো টিম্বার সম্বন্ধে আজকে আমরা অনেক অনেক আলোচনা করব, ঠিক আছে। টিম্বার সম্বন্ধে আমরা অনেক আলোচনা করব। তাহলে টিম্বার কাকে বলা হয় সেটা আমরা জানবো। প্রথমত, the wood which is suitable or fit for engineering construction or engineering purpose is called timber. The wood নির্দিষ্ট করে বলছে কাঠকে, বলছে যে কাঠ আমাদের কনস্ট্রাকশন পারপাসে বা ইঞ্জিনিয়ারিং পারপাসে ব্যবহার করি তাকেই বলা হয় টিম্বার, ঠিক আছে। It should have structural as well as aesthetic merits, ঠিক আছে। তো এটা কি, এটা আমার শুধু টিম্বার এমন একটা জিনিস আমরা কনস্ট্রাকশন পারপাসে ইউজ করি এবং এর যে ভূমিকা কনস্ট্রাকশনে অনেক বেশি, ঠিক আছে। টিম্বার নাম্বার 1 হচ্ছে তোমার যদি শুকনো টিম্বার, ভেজা টিম্বারের কথা বলছি না, কাঠ তাপ ও বিদ্যুতের অপরিবাহী, এর যে শৌখিনতা, যেমন শাল গাছ, তারপর এখন যেটা আকাশমণি বা সোনাঝুরি বলা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন টার্ম দেয় আকাশমণি গাছটাকে, সোনাঝুরি, আকাশমণি এক। তো আমরা ওটা দিয়ে জানলা দরজা ইত্যাদি করে থাকি। এছাড়াও আমাদের এমন কিছু কিছু কাঠের গাছ আছে যে গাছ থেকে আমরা এই যে ফ্রেমওয়ার্ক যেটা বলে কনস্ট্রাকশন জন্য, সেই সব কাজে লাগে, ঠিক আছে। আমাদের দেখবে তোমার যাদের বাড়িতে দেখবে টিনের বা কর্কেটের বাড়ি, তাদের দেখবে যে বাটাম দেওয়া হয় সেই তাল গাছে, ঠিক আছে। ওকে, তো চলো নেক্সট স্লাইডে চলে যাই। দেখো টিম্বার কথাটা কোথা থেকে এসেছে। টিম্বারের ইংরেজি হচ্ছে টিম্ব্রিয়ান ইংলিশ ওয়ার্ড, ঠিক আছে, যেটা মানে হচ্ছে টু বিল্ড, ঠিক আছে, টু বিল্ড। ওকে, দেখো এর জেনারেল প্রপার্টিস কি, জেনারেল ধর্মগুলো কি, সেগুলো আমরা একটু জেনে নিই। এর জেনারেল ধর্ম 1 নম্বর বলছে এ ডার্কার কালার ইন উড ইন্ডিকেটস গ্রেটার ডুরাবিলিটি, ঠিক আছে। কাঠের কালারটা যদি ঘন হয়, গাঢ় হয়, ঠিক আছে, গাঢ় হয়, তবে বুঝতে হবে কাঠটা স্থায়িত্ব বেশি দিন লাস্টিং করবে, ঠিক আছে। নাম্বার 2, অর্ডার, ইট ইজ প্রেজেন্ট অনলি অন ফ্রেশলি কাট ট্রি। এই যে অর্ডার, এটা শুধুমাত্র ফ্রেশ কাঠের মধ্যে দেখা যায়, ঠিক আছে। নেক্সট দেখো হার্ডনেস, is the ability of wood to withstand indentation caused by harder bodies, ঠিক আছে। আমরা গাছকে দেখে গাছের অ্যাবিলিটি অনুযায়ী আমাদের অনেক ধরনের গাছ আছে, যে গাছটা হয় শক্ত, কোনটা নরম, এগুলো আমরা বুঝতে পারি, ঠিক আছে। এটা আমাদের দেখে বুঝতে হয়, ঠিক আছে, তারপর কাজ করেও বোঝা যায়, ঠিক আছে। আরটা আমি সেকেন্ড একটা টার্ম যেটা বললাম অর্ডার, আচ্ছা অর্ডারের বাংলা মানে কি আমি একটু জানো, বাংলা মানে কি, কে বলতে পারবে অর্ডারের বাংলা মানে? স্যার গন্ধ। তাহলে আমরা যে ফ্রেশ গাছ কাটি তখন সেই গাছ থেকে একটা গন্ধ বেরোয়, ঠিক আছে।
বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। তারপরে 4 নম্বর পয়েন্টে চলো, বলছে ডেনসিটি। ডেন্সের উড আর জেনারেলি দ্য স্ট্রং, ঠিক আছে, ডেনসিটি ঘন। তো গাছের মধ্যে গাছের যে দেখেই বোঝা গাছটা নরম শক্ত, গাছের মধ্যে তোমার কিসের ঘনত্ব, ঠিক আছে, কাঠের, কারণ পুরোটা ফাইবার থাকে, তাই না, মজ্জা থাকে, কি তাই তো, মজ্জা থাকে তো। তো ফাইবারের পরিমাণ প্রচুর পরিমাণে থাকলে এবং একে অপরের ঘন সন্নিবিষ্ট হলে কি হয়, গাছটা স্ট্রং হয়, ঠিক আছে। আমি যদি একটা সজনে গাছকে কেটে দিই আর একটা আমি সেগুন গাছ কাটি, দেখবে মজ্জা দুটো দেখবে ডিফারেন্ট আছে। সজনে গাছটা দেখবে ওই যে মজ্জাগুলো দেখাচ্ছে ফাঁপা গ্যাপ আছে, কিন্তু সেগুন গাছটা খুব ঘন, তাই বলে সেগুন গাছটা অনেক শক্ত, তাই না। এটা হচ্ছে গ্রেন। Depending on the actual alignment, the grain may be straight, spiral, interlock, wavy, irregular. আচ্ছা, গ্রেনের বাংলা মানে কি? GRAIN, কে বলবে? গ্রেনের বাংলা মানে কি? শস্য। শস্য। হ্যাঁ, শস্য। শস্য। আচ্ছা, GRAIN, গ্রেন মানে শস্য। তো এখানে গ্রেন বলতে কি বলছে, এতে যে কাণ্ডটা, এদের এটা বলছে, এটা অ্যালাইনমেন্টটা, এটা হয় তোমার সোজা হতে পারে বা গোলাকার হতে পারে, ঠিক আছে। স্পাইরাল গ্রেন, এখানে গ্রেনের ভাগ দিয়েছে, স্পাইরাল, ইন্টারলক, ওয়েভি গ্রেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে টেক্সচার। In hardwoods, the texture depends upon the size and distribution. ওকে, তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে না? একটু জুম করবো? স্যার ঠিক আছে। বলবে, ঠিক আছে। বলছে তার টেক্সচারটা কি, টেক্সচারটা বলছে in hardwoods the texture depends upon the size and distribution vessels and ray. In softwoods it is determined by size distribution of ট্র্যাকোয়েট, ঠিক আছে। তো হার্ডউডসে কি হচ্ছে, সাইজ এবং তার ভেসেল, ভেসেল মানে জালিকা। আমরা যখন জীবন বিজ্ঞান পড়েছি তখন আমরা পড়েছি জাইলেম কলা, ফ্লোয়েম কলা, ঠিক আছে, জালিকা, সবকিছু আমরা পড়েছি, ঠিক আছে। তা টেক্সচারের ইংরেজিটা কি? তোমাদের প্রতিটা টার্মে বাংলা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে দেখো খুব ইজি। তোমরা কাঠ সম্বন্ধে পরিচিত, তোমরা অনেকে কাঠ বিভিন্ন, এই যে ক্রিকেট খেলো দেখবে অনেকটা একটা কাঠ পেয়েছো, সেটাকে ব্যাটে করে ক্রিকেট খেলছো, ঠিক আছে। আচ্ছা, আমাদের ক্রিকেট খেলার যখন কথা হলো, তো ক্রিকেট খেলার যে কাঠ ব্যবহার করা হয় সেটা সফট উড না হার্ড উড বলতে পারবে? হার্ডউড। ভুল, সফট উড, নরম কাঠের, ঠিক আছে, হালকা কাঠ, ঠিক আছে। স্যার ওটা শক্ত হয় তো অনেক। শক্ত হবে, কাঠটা নরম হয়, দেখবে কাঠের উপর দাগ যখন দেবে, নখের দেবে দাগ দেয়, সুন্দর কাটায়, নরম কাঠের, ঘন সন্নিবিষ্ট সেটা না, যে নরম কাঠ মানে যে তোমার সেটা ইয়ে একদম হালকা, কাঠের মধ্যে ভাগ আছে। আবার সজনে কাঠকে আমরা কিন্তু টিম্বার হিসেবে ধরি না, ঠিক আছে, সজনে গাছের কাঠকে, ওকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। চলো, যত গভীরে যাবে তত ভালো করে জানতে পারবে, ঠিক আছে। তো আইডেন্টিফিকেশন টিম্বার, টিম্বারের আইডেন্টিফিকেশন চিনব কি করে, ঠিক আছে। আইডেন্টিফিকেশন অফ টিম্বার, টিম্বার চিনব কি করে?
দেখো, নাম্বার 1 হচ্ছে লাস্টার is the ability to reflect light beam pointed. আচ্ছা, লাস্টারের বাংলা মানে কি? প্রতি বাংলাটা তোমরা বলবে LUSTER, লাস্টার। লাস্টারের বাংলা মানে কি? Anyone tell me? স্যার জ্যোতি। কি? জ্যোতি স্যার মানে জেল্লা, মানে যেটা দেখে আকর্ষিত হবে। হুম, তাহলে বলছে যদি লাইট বিম যদি রিফ্লেক্ট করা হয় তাহলে সেটা রিফ্লেক্ট করার ক্ষমতা থাকবে, যেটা উজ্জ্বলতা। ঠিক আছে, এবার নেক্সট যেটা পয়েন্ট আছে ওয়ার্কেবিলিটি, হচ্ছে কার্যকারিতা। ঠিক আছে, ওয়ার্কেবিলিটি মানে কার্যকারিতা। প্রতিটা কাঠের কার্যকারিতা সমান। ঠিক আছে, কার্যকারিতা স্থায়িত্বের উপর নির্ভর করে আমরা কাঠকে বিচার করি। ঠিক আছে, যে কাঠের কার্যকারিতা ও স্থায়িত্ব, কার্যকারিতা ইংরেজি টার্ম হচ্ছে ওয়ার্কেবিলিটি, আর স্থায়িত্ব ইংরেজি টার্ম হচ্ছে ডিউরাবিলিটি। তো ওয়ার্কেবিলিটি ডিপেন্ডস অন ওয়ার্কেবিলিটি অ্যান্ড ডিউরাবিলিটি। উই আইডেন্টিফাই দ্য কোয়ালিটি অফ কাঠ, মানে কাঠটা আমরা চিহ্নিত করি, যে বুঝতে পারি যে এই কাঠটা ভালো না খারাপ, কাঠটা একটা পরিচয় পাই। ঠিক আছে, আমাদের যদি কাঠ বলতে আমাদের মনে হয় শাল সেগুনের কথা মনে পড়ে যায়। ঠিক আছে, আমাদের এখন বর্তমানে তো তার চেয়ে শালের মতনই, ঠিক আছে, মানে শালের যেরকম তোমার টেক্সচার আছে সেগুলা টাইপ আমি পাই সোনাঝুরি বা আকাশমণি গাছ। তো ওয়ার্কেবিলিটি জিনিসটা কি? ওয়ার্কেবিলিটি বলছে the relative case in which wood is shaped, cut and fastened together than other. মানে অনেক কাঠ আছে যাকে আমি যেভাবে কাটতে সেই শেপ দেয় না, ফেটে যায়। ঠিক আছে, বলে না কাঠটা মানে ফালতু কাঠ, বলে না যে এই কাঠে কাজ করা যাবে না। অনেক কাঠ আছে, বাবলা গাছের কাঠটা তুমি একদিকে একটা শেপ দিতে যাবে, ও আরেক শেপ ধরে বসে থাকবে, ক্র্যাক হয়ে যায়। ঠিক আছে, কিন্তু তুমি সেগুন কাঠে কাজ করো, ওকে যেমন শেপ দেবে সেরকম শেপ ও দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, শিশু কাঠেও এরকম সমস্যা হয় বাবলা গাছের মতো। ঠিক আছে, এবছর র্যাপিং এর বাংলা মানে কি? Anyone? কি হলো? খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি? না স্যার, পারবো না এটা। তাহলে আগে আমরা পড়ে নিই র্যাপিং। দেখো কি বলছে। যখন তোমরা বাংলা টার্ম খুঁজে পাবে না তখন তোমরা ওইটার সম্বন্ধে কি বলতে চাইছে সেটা আগে পড়বে ভালো করে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে কি বলছে। is the general term used to describe
এটা একটা টার্ম যেটা বর্ণনা হচ্ছে এনি ভেরিয়েশন ফ্রম এ ট্রু সারফেস। এটা সারফেস সম্বন্ধে একটা বর্ণনা দিচ্ছে, ঠিক আছে। আমার কাঠের সারফেসটা কিরকম সেটা হচ্ছে র্যাপিং। তাই কোনো কাঠের সারফেসকে বোঝাতে আমরা র্যাপিং র্যাপিং বলছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। এটা কি? ইজ এ পার্সেন্টেজ অফ দ্য মাস অফ ওয়াটার ওভার দ্য মাস অফ উড ফাইবার ইন এ পিস অফ টিম্বার, ঠিক আছে। দেখো আমার যেমন আমি কংক্রিটে বললাম, কংক্রিটে যদি ময়েশ্চার কন্টেন্ট আমরা লাস্ট যেটা আলোচনা করলাম দেখলে তো, যে তোমার যেটা হচ্ছে কোন কংক্রিট, ওটা যে কংক্রিট জল ধরে রাখে সেই কংক্রিটের নাম কি? হলো যে কংক্রিট জল ধরে রাখে তার নাম কি? হাই পারফরমেন্স কংক্রিট বা এইচপিসি, তাই তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে তোমরা ফলো করছো না তো। ও জল ধরে রাখে, কিন্তু আমার জেনারেল যে কংক্রিট হয়, অর্ডিনারি কংক্রিট, সে কিন্তু জল ধরে রাখে, ঠিক আছে। তো সব কংক্রিটে জল ধরে রাখে, একটা নির্দিষ্ট লিমিট করে জল ধরে রাখা দরকার। কারণ যদি ময়েশ্চার কন্টেন্ট না থাকে তবে কি হবে, আমার ক্র্যাক দেখা যাবে। সিমিলার টাইপ আমার উডেও ক্র্যাক দেখা যায় যদি অতিরিক্ত জল গাছ থেকে বেরিয়ে যায়, ঠিক আছে। সেই জন্য আমরা টিম্বারকে যখন সিজনিং করব, আমরা যে আলোচনা করব টিম্বারকে যখন সিজনিং করব, তখন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে কড়া রোদে বা প্রচুর বৃষ্টি হয় সেই জায়গায় যেন না থাকে। প্রচুর বৃষ্টিও কাঠের পক্ষে মানে ক্ষতিকর, প্রচুর রোদ সানলাইটও কাঠের পক্ষে ক্ষতিকর, ঠিক আছে। দুটো জিনিসই ক্ষতিকর। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে যেখানে নর্মাল টেম্পারেচার, নর্মাল আলোতে কাঠটা শুকাবে সেই জায়গায় ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে। ইজ দ্য রেশিও ফাউন্ড বাই ডিভাইডিং দ্য ওয়েট অফ সাবস্টেন্স বাই দ্য ওয়েট অফ অ্যান ইকুয়াল ভলিউম পিওর ওয়াটার, ঠিক আছে। এই স্পেসিফিক গ্র্যাভিটিটা নির্ভর করছে কিসের উপর? তোমার নির্দিষ্ট পরিমাণ বস্তুর ওজন বাই দা ওই পরিমাণ বিশুদ্ধ জলের আয়তনের অনুপাত, ঠিক আছে। সেটাই হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। বোঝা গেল? মানেটা হচ্ছে তোমার, আমার ধরো একটা উড নিয়েছি যার ওয়েট হচ্ছে 10 কেজি, তো ওই সম পরিমাণ আমি জল নেব, ঠিক আছে। এবং ওই দুটোর মধ্যে যে অনুপাত সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। মাথায় ঢুকলো না মাথার উপর দিয়ে চলে গেল? না স্যার, বুঝতে পারলাম না। তো স্পেসিফিক গ্র্যাভিটি বলছে তোমার, আচ্ছা গ্র্যাভিটি জানো তো, মাধ্যাকর্ষণ শক্তি, হ্যাঁ স্যার। মাধ্যাকর্ষণ জানো তো। তো মাধ্যাকর্ষণ শক্তির কাজটা কি বলতে পারবে একটু? স্যার নিচের দিকে আকর্ষণ টানবে। নিচের দিকে আকর্ষণ করে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের যে কোন আমি
সব সময় কি ভাববো, আমাদের কাঠ তো জলে কি হয়, ভেসে যায়, তাই তো? তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, স্পেসিফিক গ্র্যাভিটি তুমি এইটুকু জেনে রাখো, আমি যেটা বললাম, একটা বস্তুর ওজন, একটা বস্তুর ওজন ডিভাইড বাই ওই সমপরিমাণ জলের ওজন। একটা বস্তুর ওজন ডিভাইড বাই সমপরিমাণ জলের ওজন হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। এইটুকু মনে রাখো, তোমাদের যখন ডাব্লিউ ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্স হবে, সেই সায়েন্স পার্টে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি নিয়ে ডিটেলসে আলোচনা করব। এইটুকু মনে রাখো, একটা বস্তুর ওজন বাই হচ্ছে তোমার ওই সমপরিমাণ জলের ওজনের অনুপাত। ঠিক আছে, বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। ময়েশ্চার কন্টেন্টটা কি বলছে দেখি একটু। দেখো, ময়েশ্চার কন্টেন্ট প্রথম যেটা বলছে, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ টিম্বার। টিম্বারের অনেকগুলো যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট দ্যাট এফেক্টস ইটস ইউজ অন দ্য সাইট পারফরমেন্স। এটা কোন সাইটে যে কাজ করবে, সাইটে কোন জায়গায় কাজ করবে, সেই জায়গায় কাজের উপর প্রভাব করে। ঠিক আছে, মানে ময়েশ্চার কন্টেন্ট যদি বেশি পরিমাণে হয়, সেটাও যেমন কাজের পক্ষে ক্ষতিকর, মানে কাজ করা চলবে না। ময়েশ্চার কন্টেন্ট যদি কম হয়, সেটাও কিন্তু সম্ভব। ঠিক আছে, ময়েশ্চার যদি কম হয় তাহলে কি হবে? ময়েশ্চার যদি কম থাকে, প্রয়োজন তাহলে কাঠের যে নিজস্ব যে ওয়েটটা, সে ওয়েট ওর থাকবে না। এবার ময়েশ্চার যদি বেশি থাকে তাহলে কি হবে স্যার? তাহলে কি হবে, দেখবে তোমার ভেজা কাঠে বিভিন্ন ধরনের ফাঙ্গাস জন্মায়, দেখেছো তো? কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে, এবার নেক্সট পয়েন্টে চলে যাও। ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্ট বা ইএমসি, এটা কি জিনিস একটু দেখে নিন। ময়েশ্চার কন্টেন্ট অফ উড চেঞ্জেস ইন রেসপন্স টু দ্য টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি অফ ইটস সারাউন্ডিং। তাহলে কি করছে, ময়েশ্চার কন্টেন্ট যদি গাছের পরিমাণে, যদি গাছের মধ্যে যদি ময়েশ্চার কন্টেন্ট কিসের উপর নির্ভর করে, টেম্পারেচার, হিউমিডিটি মানে আর্দ্রতা, টেম্পারেচার মানে তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভর করে ময়েশ্চার কন্টেন্টটা পরিবর্তন হয়। ঠিক আছে, সেটাই বলছে ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্ট। কাঠটা যেখানে আছে তার চারপাশে তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভর করে গাছের ময়েশ্চার কিরকম থাকবে, গাছের মধ্যে জলীয় বাষ্প কি পরিমাণ থাকবে। ঠিক আছে, বোঝা গেল? যদি আমার কাঠের চারপাশে টেম্পারেচার যদি বাড়তে থাকে, তাহলে কি হবে, কাঠ থেকে আমার অতিরিক্ত জল আমার বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার যদি উল্টোটা হয়, যদি কাঠটা যেখানে তার চারপাশে যদি আমার টেম্পারেচার কম থাকে, তাহলে কি বাতাসের জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প তাহলে যে অতিরিক্ত যে জলীয়টা আছে সেটা তো থাকবেই। তারপর শিশির যে জমে, দেখেছো শিশির জমে, আমি একটা মোটর সাইকেল দেবে সন্ধ্যাবেলা রেখে দেবে সিটটা পুরো ভিজে গেছে। ঠিক আছে, কিন্তু গাছ কি করে, গাছ তো সেরকম নয়, গাছে কি হয়, কাঠটার উপর যে পোর গুলো দিয়ে জলটা ভেতরে ঢুকে, তো অতিরিক্ত জল আস্তে আস্তে যখন ভেতরে জমা হবে, তখন কাঠটা কি হবে, দেখবে ভেজা লাগছে। ঠিক আছে, এবার তারপরে কি হবে, সেটা বিভিন্ন পোকামাকড়, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া তাকে অ্যাটাক করবে, তখন কাঠটা কি হবে, দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। নেক্সট পয়েন্টটাও কি বলছে, ফাইবার স্যাচুরেশন পয়েন্ট বা এফএসপি।
when the cell cavities are empty but cell walls still retain their bound water. বলছে যখন সেল ক্যাভিটিস গুলো ফাঁকা থাকে তখন কি হয়, সেল ওয়াল গুলো তোমার কি করে, জলটাকে ধরে রাখে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট দেখো, তো এটা গেল ময়েশ্চার কন্টেন্ট। তারপর সিজনিং। সিজনিং কি করে করানো হয় এটা আমরা স্টেপ বাই স্টেপ জানবো। ঠিক আছে, সিজনিং কি করে করা হয়। ঠিক আছে, দেখো নাম্বার ওয়ান কি বলছে, fresh timber which is obtained from trees have about 30 to 40% sap of moisture. This sap is very harmful for the life of the timber. ঠিক আছে, তো fresh timber which is obtained from the trees এতে কি থাকে, 30 থেকে 40% কি থাকে, স্যাপ মানে রস। ঠিক আছে, রস আকারে, জলের রস আকারে জমা থাকে। ঠিক আছে, যেটা হচ্ছে দিস স্যাপ ইজ ভেরি হার্মফুল ফর দ্য লাইফ অফ টিম্বার, টিম্বারের পক্ষে যেটা খুবই ক্ষতিকর স্যাপটা। ঠিক আছে, ওই জন্যে যখন প্রথম গাছটা কাটা হয় তখন দেখবে একটু জলীয় ভাবটা বেশি থাকে, তারপর ওটা আবার শুকোতে দেয়। ঠিক আছে, তাহলে কি ও যে অতিরিক্ত স্যাপটা চলে যায়, তখন কাঠটা নিচের যে স্ট্রেনটা পায়, এই জন্য সিজনিংটা দরকার। ঠিক আছে, নেক্সট পয়েন্টে দেখো, therefore it is essential to remove the sap by applying certain pressure method. এই স্যাপটাকে রিমুভ করতে একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হয়। ঠিক আছে, এই পদ্ধতিগুলোকে বলা হয় সিজনিং। এই যে পদ্ধতিগুলো অবলম্বন করব আমরা কাঠ থেকে স্যাপটাকে রিমুভ করার জন্য, সেই পদ্ধতিগুলোকে বলা হচ্ছে সিজনিং। তাহলে বুঝতে পারলাম কাকে সিজনিং বলা হয়? হ্যাঁ স্যার। ওকে, টাইপ অফ সিজনিং। সিজনিং কয় প্রকার? সিজনিং এখানে দেখো, টিম্বার সিজনিং আমরা কি কি ভাগে পাচ্ছি। ঠিক আছে, টিম্বার সিজনিং কে আমরা এখানে দেখো ন্যাচারাল সিজনিং, ওকে। এবার ন্যাচারাল সিজনিং, টিম্বার সিজনিং মধ্যে একটা দেখো চলে এসেছে ন্যাচারাল সিজনিং হিসাবে, আর একটা চলে আসছে দুটো ভাগে, আর্টিফিশিয়াল সিজনিং আর ওয়াটার সিজনিং। ঠিক আছে, তো টিম্বার সিজনিং আমরা তিনটে পার্ট পাচ্ছি। এটা হচ্ছে নম্বর 1 হচ্ছে ন্যাচারাল সিজনিং, নম্বর 2 হচ্ছে আর্টিফিশিয়াল সিজনিং, আর নম্বর 3 হচ্ছে ওয়াটার সিজনিং। ঠিক আছে, বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমরা সিজনিং এর তিনটে ভাগ আমরা জানলাম। এবার নেক্সট স্লাইডে চলে যাই। ন্যাচারাল সিজনিং কি? ন্যাচারাল সিজনিং কি সেটা আমরা জানবো। ঠিক আছে, কি বলছে দেখি, এটা একটু জুম করছি, দেখো কি বলছে। In the air seasoning or natural seasoning or natural drying। ঠিক আছে, ন্যাচারাল সিজনিং তিনটে নাম হচ্ছে, এটা হচ্ছে এয়ার সিজনিং, এটা ন্যাচারাল সিজনিং যে টার্মটা আমরা প্রথম থেকে পরিচিত হয়েছে, তার সাথে আরেকটা হচ্ছে ন্যাচারাল ড্রাইং। সিজনিং অফ টিম্বার ইজ ড্রাইড বাই ডিরেক্ট অ্যাকশন অফ এয়ার, উইন্ড, সান। তাহলে এই ন্যাচারাল সিজনিংটা কিভাবে আমরা করি? আমরা সরাসরি বাতাস, এয়ার আর উইন্ড একই, বাতাস এবং সূর্যের উপস্থিতিতে একে শুকনো করা হয়।
In this method, the timber logs are arranged one over other. এই যে পদ্ধতিতে কি হয়, এক টিম্বারে একটা গুড়ি, লগ মানে কি গুড়ি, একটা গুড়ির উপর আরেকটা গুড়িকে রাখা হয়, কিপিং সাম পেস অর ডিস্টেন্স বিটুইন দেম। কি হয়, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হয় ফর এয়ার সার্কুলেশন অফ ফ্রেশ এয়ার। ঠিক আছে, যাতে বিশুদ্ধ হাওয়া যাতে চলাচল করে সেজন্য একটা নির্দিষ্ট গ্যাপ রেখে ওগুলোকে থাক দিয়ে রাখা হয় একটার উপর আরেকটা। জেনারেলি this type of seasoning requires few months to over a year. এই ধরনের সিজনিং এর জন্য কিছু মাস থেকে এক বছর পর্যন্ত সময় প্রয়োজন হয়। দিস ইজ ভেরি স্লো প্রসেস। এই যে নেচারের সিজনিংটা খুবই ধীর গতিতে হয়। ঠিক আছে, নেচারের সিজনিং হতে, তার নেচার সিজনিং কি জিনিস জানলাম, বাতাস এবং সূর্যের আলোর উপর নির্ভর করতে হয় এবং কাঠের গুঁড়িগুলোকে কি করতে হয়, একটার উপর আরেকটা থাক দিয়ে এমন ভাবে রাখতে হয় যাতে দুটো গুঁড়ির মধ্যে একটা নির্দিষ্ট জায়গা থাকে। ঠিক আছে, এবার সেই জায়গাতে যাতে ফ্রেশ ও এয়ার চলাচল করতে পারে, এইভাবে এগুলোকে রাখা হয় এবং এই সিজনিংটাকে বলা হয় ন্যাচারাল সিজনিং, এবং এটা খুব স্লো, খুব ধীর গতিতে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার হচ্ছে আর্টিফিশিয়াল সিজনিং। তো আর্টিফিশিয়াল সিজনিংটা দেখো তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। নাম্বার 1 হচ্ছে ক্লিন সিজনিং, নাম্বার 2 হচ্ছে কেমিক্যাল সিজনিং, নাম্বার 3 হচ্ছে ইলেকট্রিক সিজনিং। ঠিক আছে, ক্লিন মানে কি, চিমনি, চিমনির কথা আমরা সেই গ্রিক থেকে জেনেছি। কেমিক্যাল মানে হচ্ছে রাসায়নিক, আর ইলেকট্রিক মানে বিদ্যুৎ। ঠিক আছে, এই তিনটে সম্বন্ধে আমরা জানি। ওকে, চলো এবার ক্লিন সিজনিং সেটা কি দেখি। কি বলছে, এটা বলছে in clean seasoning timber is placed in a chamber with some special heating arrangement. ক্লিন সিজনে কি করা হয়, চিমনিতে রাখা হয় একটা স্পেশাল ভাবে হিটিং অ্যারেঞ্জমেন্ট, তাপ দেওয়া, মানে তাপ দিতে হয়। ঠিক আছে, in this process one thing should be kept in mind that heating system should be under control. হিটিং সিস্টেমটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়, আদারওয়াইজ টিম্বার উইল বি ক্র্যাক অ্যান্ড র্যাপ। হিটিং যে আমি তাপ দিয়ে এই সিজনিং করব, এই স্যাপটাকে রিমুভ করব, সেটা একটা নির্দিষ্ট নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয়। বেশি হিট দিলে কি হবে, ক্র্যাক হবে। ঠিক আছে, নষ্ট হবে। কম হিট দিলে কি হবে, নির্দিষ্ট ভাবে রসটা বেরিয়ে আসবে না, স্যাপটা বেরিয়ে আসবে না। তাহলে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণে আমাকে হিটটা দিতে হবে। The time required for the seasoning is 3 to 12 days. এই ধরনের সিজনের জন্য কতদিন প্রয়োজন হয়, 3 থেকে 12 দিন। দিস ইজ কুইক প্রসেস। এই ক্লিন সিজনিংটা হচ্ছে সবচেয়ে চট জলদি প্রসেস, খুব তাড়াতাড়ি আমরা এই সিজনিংটা করতে পারি। ঠিক আছে, আমরা কি বললাম, এটা হচ্ছে স্পেশাল ভাবে ওই চিমনির মধ্যে একটা আলাদা করে একটা হিটিং অ্যারেঞ্জমেন্ট রাখা হয়। সেই অ্যারেঞ্জমেন্টের মধ্যে কি করা হয়, আমরা সেটা আন্ডার কন্ট্রোলের মধ্যে রাখতে হয় এবং আদারওয়াইজ এটা কি ক্র্যাক দেখা দেয়। ঠিক আছে, এবং তার সাথে সাথে আর কি হয়, এইটা তোমরা 3 থেকে 12 দিন সময় প্রয়োজন, তার চেয়ে বেশি নয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। কেমিক্যাল সিজনিং। কেমিক্যাল সিজনিং কি বলছে দেখো, in chemical seasoning carbon dioxide, ammonium carbonate, urea are used as agents for seasoning. তাই কেমিক্যাল সিজনের জন্য আমরা
তিনটে জিনিসকে ইউজ করছে। কি? নাম্বার 1 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা CO2, নাম্বার 2 হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট। ঠিক আছে, অ্যামোনিয়াম কার্বনেট কি? NaCO3, আর এটা হচ্ছে ইউরিয়া ইউরিয়া। ঠিক আছে, হয় অ্যামোনিয়াম কার্বনেট নয়তো ইউরিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে মেশানো হয়, তারপর সেটাকে সিজনিং কাজে লাগানো। কি করে? Those are applied in dry state. এটা কোথায় ইউজ হয়? ড্রাই স্টেট, শুষ্ক অঞ্চলে, শুষ্ক অবস্থায় এটা অ্যাপ্লাই করা হয়। The inter surface of timber dries first, then outer surface. এই রাসায়নিক মৌলগুলোর সাহায্যে কি হয়? প্রথমে টিম্বারের ভেতরটা আগে শুকিয়ে যায়, তারপর তার বাইরেটা শুকিয়ে। আমার ন্যাচারাল সিজনিং কি হয়? প্রথমে বাইরেটা শুকিয়ে যায়, তারপর ভেতরটা শুকোয়। কিন্তু কেমিক্যাল সিজনিং এ উল্টো, কেমিক্যাল সিজনিং এ আগে ভেতরটা শুকিয়ে যায়, তারপর বাইরেটা শুকোয়। ঠিক আছে, দিস এনসিওর ইউনিফর্ম সিজনিং। এটা ইউনিফর্মলি পুরোটাই হয়। ভেতরে যে হবে, ভেতরে কিছুটা পোর্শন হচ্ছে কিছুটা পোর্শন হয়নি, সেটা না। ন্যাচারাল সিজনিং এ কি হয়? যতটা আমার বাতাস বা আলো পাস করছে ততটা জায়গা ভালোভাবে শুকিয়ে যায়, যে জায়গাগুলো বাতাস আলো পাস করছে সেই জায়গাগুলো শুকোয় না। কিন্তু কেমিক্যাল সিজনের ক্ষেত্রে সব জায়গাটা ভেতরটা মানে ভেতরের সব জায়গা পুরোটাই শুকিয়ে যাবে আগে, তারপর বাইরে পুরোটা শুকোবে। ঠিক আছে, এই সিজনিংটা কতদিন ধরে চলে? এটা চলে 30 থেকে 40 দিন। ঠিক আছে, বুঝতে পারলে? বুঝতে পেরেছো? ঠিক আছে। এবার হচ্ছে ইলেকট্রিক সিজনিং। ইলেকট্রিক সিজনিংটা কি একটু দেখে নিই। বলছে ইন দিস মেথড ইলেকট্রিক কারেন্ট ইজ পাস থ্রু দ্য টিম্বার লগ। ইলেকট্রিক কারেন্টকে টিম্বারের লগ দিয়ে পাস করানো হয়। দ্য টাইম রিকোয়ার্ড অফ দি সিজনিং 5 to 8 আওয়ার। এই ধরনের ইলেকট্রিক সিজনের জন্য সময় কত লাগে? 5 থেকে 8 ঘন্টা। কি করা? কিছুই না, কাঠের লগের মধ্যে দিয়ে, কাঠের গুঁড়ির মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করা হয়। ওই ইলেকট্রিক কারেন্ট ফ্লোর মাধ্যমে কি হয়? কাঠটা সিজন শুকিয়ে যায়, যে আমার স্যাপ রিমুভটা হয়, এবং সেটা সময় লাগে 5 to 8 আওয়ার্স। বুঝতে পারলে? ইলেকট্রিক সিজনিং আর্টিফিশিয়াল সিজনের মধ্যে একটা ইলেকট্রিক সিজনিং। চলো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বুঝতে পারোনি? স্যার পেরেছি স্যার। স্যার বলো। কাঠ তো বিদ্যুতের কুপরিবাহী, তাহলে কিভাবে হবে ওটা? দেখো, কাঠ বিদ্যুতের কুপরিবাহী, ঠিক আছে, কিন্তু কাঁচা কাঠ, আমি কি বলছি, ভেজা কাঠ বা কাঁচা কাঠ তো বিদ্যুতের সুপরিবাহী। ঠিক আছে, নর্মাল শুকনো কাঠ তো আমার বিদ্যুতের কুপরিবাহী, সেটা আমরা জানি, তাই তো? যেহেতু কাঁচা কাঠ বিদ্যুতের সুপরিবাহী বা ভেজা কাঠ বিদ্যুতের সুপরিবাহী, তাই আমরা এখানে ইলেকট্রিক সিজনিং মেথডটা আমরা অ্যাপ্লাই করছি। ঠিক আছে? হ্যাঁ স্যার। সে বলে না শুকনো বাঁশ আছে, ভেজা বাঁশে চলবে না। কেউ যেটা বাঁশ কেটে পর ইয়ে করে শর্ট খেয়ে, কারণ ভেজা। ঠিক আছে, কিন্তু শুকনো বাঁশে এই যে ভেজা শুকনো তোফা থাকে, এই স্যাপ দায়ী, স্যাপ, স্যাপ, ওই স্যাপটাকে যদি রিমুভ করে দেওয়া হয় তাহলে সেইটা শুকনো কাঠ হয়ে যায়। তখন আমরা সেটা দিয়ে তখন সেই ইলেকট্রিকের কুপরিবাহী হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তারপরে দেখো, নেক্সট দেখো ওয়াটার সিজনিং। ঠিক আছে,
তো ওয়াটার সিজনিংটা দেখো, ওয়াটার সিজনিং হচ্ছে in water seasoning, timber logs are kept immersed whole in the flowing water. Flow করছে যে ওয়াটার ফ্লো করছে সেই ওয়াটার কি হয়, টিম্বারটাকে ইমার্জ করে রাখা হয়, ডুবিয়ে রাখা হয়। দ্য স্যাপ প্রেজেন্ট ইন টিম্বার ইজ ওয়াশড অ্যাওয়ে। টিম্বার মধ্যে স্যাপটা থাকে সেটা ওয়াশড হয়ে যায়, ধুয়ে চলে যায়। আফটার দ্য লগস আর টেকেন আউট ফ্রম ওয়াটার, তারপর কি করা হচ্ছে, ওই টিম্বারটাকে, ওই টিম্বারের লগগুলোকে কি করা হয়, কাঠের গুঁড়িগুলোকে জল থেকে বাইরে নিয়ে আসা হয়, আর কেপ্ট ইন ওপেন এয়ার। তারপর বাতাসে শুকনো রাখা হয়, মুক্ত বাতাসে রাখা হয়। সো ওয়াটার প্রেজেন্ট ইন টিম্বার উড বি ড্রাইড বাই এয়ার। কেন? যাতে ওই বাতাসের দ্বারা গাছের উপরে যে ওয়াটারটা থাকে সেটা শুকিয়ে যায়। The time required for this type seasoning is 2 to 4 weeks. এই ধরনের সিজনিং এর সময় লাগে 2 থেকে 4 সপ্তাহ। ঠিক আছে, এই ধরনের সিজনিং এর সময় লাগে 2 থেকে 4 সপ্তাহ। তাহলে আমরা কি জানলাম, আমরা ওয়াটার সিজনিং কি হয়, আমার গাছটা কেটে গাছের গুঁড়িগুলোকে জলে রাখা হয়। কোন জলে? যে জলটা ফ্লো করছে, ঠিক আছে, বয়ে যাওয়া জল, যে জলটা ফ্লো করছে সেই জলে ডুবিয়ে রাখা হয়। ডুবিয়ে রাখার ফলে কি হয়, ওর যে স্যাপটা সেটা ওয়াশ আউট হয়, ধুয়ে চলে যায়, এবং তারপরে সেই গাছের গুঁড়িগুলোকে জল থেকে উপরে তুলে রাখা হয় মুক্ত বাতাসে, এবং সেখানে বাতাসের উপস্থিতিতে কি হয়, গাছের চারপাশে জল লেগে থাকে, জলটা আস্তে আস্তে উড়ে শুকিয়ে যায়, এবং এই সিজনিংটা সময় লাগে কত? 2 থেকে 4 সপ্তাহ। বুঝতে পারলে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, থাক, আজকের মতো ক্লাসটা এখানেই থাক। নেক্সট দিন আরো আমরা আলোচনা করব অ্যাডভান্টেজ অফ সিজনিং বা বাকি যেগুলো সব আছে। ঠিক আছে, ওকে, চলো নাম প্রেজেন্ট দিন। হ্যাঁ স্যার। বিশ্বনাথ স্যার আছেন, উনি কিছু বলবেন। ঠিক আছে স্যার। গুড মর্নিং অল অফ ইউ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। আজকে আমার লেট হলো, কারণ মানে আমি বলেইছিলাম যে আজকে আমার লেট হবে। ঠিক আছে, তো আমি সবাইকে জানিয়েছিলাম কলেজে। তো আমি মানে আমি প্রতিদিন আমি ক্লাসে থাকি স্যারের সঙ্গে, আমিও আগামীকাল থেকে আছি। অ্যাকচুয়ালি আমার বাড়িতে কাজ চলছে, তো ওটার জন্য একটু অসুবিধা, মানে দুদিকটা দেখতে হচ্ছে তো। মানে ঠিক আছে স্যার, তাহলে নাম প্রেজেন্ট করে দিই। ঠিক আছে, ঠিক আছে, চলো। রোল নাম্বার 1 প্রেজেন্ট স্যার। 2 প্রেজেন্ট স্যার। 6 7 প্রেজেন্ট স্যার। 8 স্যার। 9 প্রেজেন্ট স্যার। 10 প্রেজেন্ট স্যার। 11 12 13 14 15 16 17 18 19 20 প্রেজেন্ট স্যার। 21 প্রেজেন্ট স্যার। ওকে, ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা এখানে শেষ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, থ্যাংক ইউ।